শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়া 5 জনের মরদেহ উদ্ধার, পরিচয় নিশ্চিত করতে পারছে না আশেপাশের কেউ, দুর্ঘটনার কারণও অজানা। পেনশন প্রজ্ঞাপন বাতিল সহ 3 দাবিতে চলছে শিক্ষক আন্দোলনের 8ম দিন। রাজশাহীতে কোটা বিরোধীদের রেলপথ অবরোধ, বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন। রিসিভের মাধ্যমে বিক্রির জন্য পেঁয়াজ ও চিনি আমদানির ভাবনা সরকারের। নিত্যপণ্যের দর স্থিতিশীল রাখতে করা হবে বাজার মনিটরিং। এবার বিস্তারিত সংবাদ। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছে। ভোর 5:30 থেকে 6টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত 5 জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নরসিংদী প্রতিনিধি বদরুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রায়পুরার কমলপুর খাকচক এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথে ভোরে 5টি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, পিবিআই ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ঘটনা কি ঘটেছে তা নিশ্চিত নয় কেউ। ধারণা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইলের নিচে কাটা পড়ে এই ঘটনা ঘটতে পারে। আমরা এখানে দেখলাম যে প্রথমে অ্যাক্সিডেন্টের জায়গাটা কিছু রক্ত মাংস মানে ছোট ছোট অংশ পড়া, এখান থেকে শুরু। এখান থেকে যেহেতু ওদিক থেকে ট্রেনগুলো আসে, তো এখান থেকে শুরু, এখান থেকে বিচ্ছিন্নভাবে 3টা লাশ বিভিন্নভাবে ছড়ানো, এবং লাস্টের অংশটা ওখানে 2টা একসাথে দেখা গেছে। তবে চেহারা দেখে কারোর পরিচয় জানার মতন সিস্টেম নাই। যখন দেখলাম যে ফজরের পরে নামাজের পরে লোকজন হাঁটাহাঁটি করতেছে, তখন মানুষ জড়ো হয়েছে। তখন বাড়ি থেকে বাইরে এসে দেখলাম যে মানুষ মারা গেছে। কথা শোনার পরে আমরাও দেখতে আইছি, দেখার মাধ্যমে দেখলাম যে হ্যাঁ মানুষ মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে সকলেই পুরুষ। এমনকি নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে নিশ্চিত নয় সেটিও। মরদেহের পরিচয় ও ঘটনা জানতে কাজ চলছে বলে জানিয়েছে রেল পুলিশ। আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে 5 জন লোক মারা গেছে, এবং কিভাবে মারা গেছে, ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়ে ছিল নাকি 2 বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল, এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। আমরা এলএমের সাথে কথা বলার চেষ্টা করতেছি, যারা গার্ড ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, এবং এই ট্রেনে যারা অন্যান্য যাত্রী ছিল তাদেরও সাথে কথা বলার চেষ্টা করতেছি। আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে বা কোনো যাত্রী যদি সন্ধান পান, আমরা তাদের সাথেও কথা বলবো। নিহত 5 জনের সুরতহালের রিপোর্ট শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে বেলা 11:30টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। Summit on Trade, Business and Investment Opportunities between Bangladesh and China শীর্ষক সম্মেলনে যোগ দিতে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য সহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তার বেইজিং এর পৌঁছানোর কথা রয়েছে। রাষ্ট্রীয় এই সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও 2 দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, ব্যাংকিং, ইকোনমিক ডেভেলপমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, মেডিকেল কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ সহ 20 থেকে 22টি MOU সই করার কথা আছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন চলছে 8ম দিনের মতো। কর্মবিরতির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা সকালে মিছিল বের করেন কলা ভবন প্রাঙ্গণে। তারা এই পেনশন স্কিমের বিরুদ্ধে নানা স্লোগান দেন। কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা, তালা ঝুলছে ক্লাসরুমগুলোতে। এদিকে কলা ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। এতে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষক।
আন্দোলনের সপক্ষে যুক্তি তুলে ধরে তারা বলেন, সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে যেতে বাধ্য করা হয়েছে তাদেরকে। শিক্ষকরা বলেন, এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু তা না করে এটি চাপিয়ে দেওয়া হয়েছে। কারা আমাদেরকে আন্দোলনে নামিয়েছে? যারা 2015 সালে সরকারের ভিতরে থেকে একটি গাপ্তি মারা গ্রুপ, যারা সুযোগ সুবিধা নিচ্ছে, যারা প্রয়োজনে অপ্রয়োজনে রাষ্ট্রের টাকা খরচ করছে, যারা টাকার পাহাড় জমিয়েছে, সেই সমস্ত কুচক্রী মহল বলবো আমরা, যে তারা আমাদের বিরুদ্ধে এই কাজটি করেছে। একটা কর্মসূচি যখন করবেন সর্বজনীন সব শিক্ষকদের জন্য, আমাদের স্টেক হোল্ডার হিসাবে তো আমাদেরকেও তো রাখবেন। দর্শক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের আন্দোলনের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। ক্লাস তারা বন্ধ রেখেছেন এবং তারা যেটি বলছেন যে গত কয়েকদিন আন্দোলন হলেও আসলে সরকার এখনো পর্যন্ত তাদের আন্দোলনের বিষয়ে কর্ণপাত করেনি এবং তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যদি এভাবে আন্দোলন যদি সফল না হয় বা সরকার যদি তাদের দাবি মেনে না নেয়, তাহলে ভবিষ্যতে যারা শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ মেধাবী শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এই শিক্ষকতা বিষয়ে আসবেন না, অর্থাৎ সুযোগ সুবিধা না পেলে অধিকাংশ মেধাবী শিক্ষার্থী অন্য পেশায় চলে যাবেন বলে তারা আশঙ্কা করছেন। একই সাথে আন্দোলনরত শিক্ষকরা বলছেন যে প্রতিদিন তারা আন্দোলন করে একটি জিনিসই তারা উপলব্ধি করছেন, যে সেটি হচ্ছে যে সরকারের উচ্চ মহল থেকে যদি তাদের ডাকে সাড়া না দেয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রভূত ক্ষতি সাধন হবে, অর্থাৎ শিক্ষার্থীরা আসলে সেশন জট সহ তাদের লেখাপড়ায় চরম ক্ষতি হবে বলে তারা মনে করছেন। এদিকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে কোটা বিরোধী আন্দোলন। বিকেলে ঢাকার শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভদ্র সংলগ্ন ফ্লাইওভারের নিচে রেলপথে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ আছে। একদিন বিরতি দিয়ে রংপুরে আবারও সরব হয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা নগরীর মডার্ন মোড় অবরোধ করায় যানজট সহ ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। কোটা সংস্কারের দাবিতে যশোর চৌগাছা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধীরা। এদিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সকাল থেকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক, তাদেরকে তাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তাদের যা দরকার তার সম্পূর্ণ ব্যবস্থা করা হোক। সন্তানের পর থেকে নাতি নাতনি পর্যায় পর্যন্ত কোটাটা যাওয়া কতটা যুক্তিযুক্ত, এটা আমরা প্রশ্ন করি। প্রায় 56% কোটার মধ্যে চলে গেছে, 46% আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য আসছে, যা আমাদের জন্য মোটে কাম্য নয়। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো কোটা থাকা চলবে না, তবে শর্ত সাপেক্ষে প্রতিবন্ধী কোটা সহ কিছু কোটা থাকতে পারবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোটা প্রথা বাতিলের আন্দোলনে বিএনপি মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কোটা বিরোধী আন্দোলন ষড়যন্ত্রের অংশ কিনা সেটি সময় বলে দেবে। বিষয়টি আওয়ামী লীগ পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। বলেন, কোটা প্রথা বাতিলের বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক আন্দোলন নিয়ে কাদের বলেন, পেনশন স্কিম আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে বসা না হলেও যোগাযোগ হচ্ছে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা। আলু, পেঁয়াজ ও চিনির পর্যাপ্ত মজুদ না থাকায় এই পণ্যগুলো টিসিবির সুবিধাভোগীদের দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য এসব আমদানির কথা ভাবছে সরকার। সকালে রাজধানীতে টিসিবির কার্ডধারীদের মাঝে চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়। দেশে সার্বিক মূল্যস্ফীতি এখন 9.72%।
আর গেল 3 মাস ধরে খাদ্যে তা 10% বেশি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.42%। মূল্যস্ফীতির এমন চাপ থেকে কিছুটা স্বস্তির আশায় টিসিবির লাইনে সাধারণ মানুষ। 50 টাকা 30 টাকা দাম কমে পাওয়া যায় তেলটা বা চাল যাই হোক, কিন্তু দেখা যায় একটু বেশি দিলে ভালো হইতো পরিবারের জন্য। পেঁয়াজ দিলে আলু দিলে এগুলো আর একটু ভালো হয় না, আমরা মনে করেন ওইগুলো তো দাম বেশি বাহিরে। চাল ডাল তেল এই 3টা দেয়, মাঝে মাঝে চিনি দেয়, আর পেঁয়াজ আলু এগুলো দিলে আরো ভালো হইতো। রাজধানীর করাইলে টিএনটি কলোনিতে উদ্বোধন করা হয় এ মাসের পণ্য বিক্রির কার্যক্রম, যেখানে কার্ডধারী একজন উপকারভোগী 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল আর 2 কেজি মুসুর ডাল কিনতে পাচ্ছেন 470 টাকায়। সুবিধাভোগীদের অভিযোগ, আগে পেঁয়াজ আর চিনির মতো পণ্যগুলো দেয়া হলেও কয়েক মাস ধরেই তা পাচ্ছেন না। আগে তো পেঁয়াজ দিত, সাথে চিনি দিত, ওটা দিলে ভালো হইতো আর কি। পেঁয়াজটা তো অনেকদিন ধরে দিচ্ছে না। আমরা চাউল ডাউল তেল প্রতি মাসে পেয়ে আসতেছি, এবং বাকি 3টা যে পণ্য, যে চিনি পেঁয়াজ এবং আলু, এই 3টা পণ্য দিলে আমাদের আরো উপকার হবে। অসুবিধা তো অনেকটাই হচ্ছে, আগে যেমন একটু বেশি পেতাম এখন একটু কম পাচ্ছি, এটাই অসুবিধা। আগে তো ডাল দিত, চিনি দিত। এই আয়োজনের উদ্বোধন করে বাণিজ্য সচিব জানান, পর্যাপ্ত মজুদ না থাকায় পেঁয়াজ চিনি দেওয়া সম্ভব হচ্ছে না, এজন্য এসব আমদানি করার কথা ভাবছে সরকার। কিছু পেঁয়াজ এবং আলু আমরা বাইরে থেকে আনতে পারি কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি, পর্যালোচনা করে দেখছি। যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে এখানে আমাদের একটি সমন্বয়ের প্রয়োজন আছে, দেশের টোটাল উৎপাদন এবং সত্যিকার অর্থে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কিভাবে মোকাবেলা করব, তো সেটা আমরা খুব শিগগির বলতে গেলে আমরা এটা বসবো। পর্যায়ক্রমে এসব পণ্য টিসিবির স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি সম্প্রসারিত করা হচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলে ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও বা আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। দুর্গম চরাঞ্চলে পানিবন্দী কয়েক হাজার মানুষ। জেলায় সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঝিনাই নদীর পানি বিপদসীমার 97 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 33 সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে 24 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার 60 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে 6000 হেক্টর ফসলি জমি ও 78টি শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে দুর্গত এলাকার মানুষ। রান্না বাড়া চলে কোনো রকম করে, দিন একবার, আর এই শুকনো খাবার খাই, এই তো। খরচ বেশি, কামাই নাই, কিছু নাই, কোনো কামাই কাজই নাই, তো রান্নাবাড়ি করতে পারে না, মাসালে থাকা লাগে। রাজবাড়ীতে পদ্মার পানি আজও 6 সেন্টিমিটার বেড়েছে। তলিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের নিচু এলাকা। 13টি ইউনিয়নের চরাঞ্চলের আবাদি ফসল সহ রাস্তাঘাট তলিয়ে গেছে। 24 ঘন্টায় পদ্মা নদীর দৌলতদিয়া গেট স্টেশন পয়েন্টে 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 2 দফা বন্যায় ভেঙে গেছে আঞ্চলিক সড়ক। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। হঠাৎ অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহেদ হোসেন। অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে 4:45টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং। দুপুর 12:15টার দিকে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ডাক্তার AZM জাহেদ হোসেন। তিনি জানান, হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এখন তাকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গত 2রা জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় সুন্দরবন পুনরুদ্ধারে আপার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এই বনে আগে যেসব নদী ও খাল দিয়ে মিষ্টি পানি প্রবাহিত হতো, সময়ের সাথে সাথে ও মনুষ্য সৃষ্ট কারণে তার বেশিরভাগই আজ প্রায় বিলীন। বাগেরহাট থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রবাহিত এমন 52টি নদী ও খালের তীর ঘেঁষে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তুলতে চায় বন বিভাগ। এর মধ্য দিয়ে ফিরিয়ে আনতে চায় সুন্দরবনের উপরিভাগে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য। এই 52টা নদী এবং খালের উভয় পার্শ্বে যদি আমরা ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি, তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে। আমাদের যে 100 বছরের যে আমাদের যে এখানকার যে ম্যানগ্রোভ বনায়নটা আস্তে আস্তে ক্ষতি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেটা আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে আসতে পারবো। বনায়নের জন্য গবেষণা করে সুন্দরবনের জল ও স্থলের অবস্থা অনুযায়ী নির্দিষ্ট প্রজাতির গাছ রোপণের পরামর্শ গবেষকদের। ম্যানগ্রোভ রেস্টোরেশন যদি করি, তাহলে শুধুমাত্র তো উদ্ভিদ না, উদ্ভিদের সাথে আরো অনেক জীবিকা জড়িত, মৎস্য সম্পদ এটার সাথে জড়িত। এবং আমরা জানি মৎস্যকুল, কিন্তু ম্যানগ্রোভ যেখানে থাকে সেখানে কিন্তু তারা একটা বড় একটা সাপোর্ট পায় তাদের ডিম পাড়ার জন্য, বাচ্চাদের তাদের যে ডিম থেকে সে সমস্ত বাচ্চা বেরোয় তাদের শেল্টারের জন্য এটা প্রয়োজন আছে। দীর্ঘমেয়াদী এ প্রকল্পে অর্থায়ন হবে জলবায়ু তহবিলের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে ফ্রান্স প্রতিশ্রুত তহবিল থেকে। বন বিভাগের সাথে প্রকল্প বাস্তবায়নে থাকবে ফরাসি উন্নয়ন সংস্থা ও IUCN। বলেশ্বর থেকে শুরু করে কালিন্দী পর্যন্ত প্রায় 120 কিলোমিটার, আর আমরা চাচ্ছি যে সুন্দরবনের উপরিভাগে আমরা 3 কিলোমিটার পর্যন্ত আমরা যাব, অর্থাৎ 360 এই বর্গ কিলোমিটার এলাকায় একটা বৃহৎ এলাকা আমাদের ম্যানগ্রোভের আওতায় আসবে। এরই মধ্যে সুন্দরবন পরিদর্শন করে গেছে ফরাসি প্রতিনিধি দল। এবছরই শুরু হবে প্রকল্পের কাজ। প্রথম ধাপে ব্যয় হবে 45 কোটি টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। অনাবাদি জমি কিংবা সড়কের ঢাল, নড়াইলে এমন অনেক জায়গায় বস্তা পদ্ধতি ব্যবহার করে হচ্ছে সবজি চাষ। চাষী ও কৃষি কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতি চাষাবাদে খরচ কম, কিন্তু ফলন ভালো হয়। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যুগ যুগ ধরে সড়কের এই ঢাল ছিল অনাবাদি, ভরা ছিল ঝাড় জঙ্গলে, কিন্তু এখন চাষাবাদ হচ্ছে নানা জাতের সবজির, তবে তা সাধারণভাবে নয়, বস্তা পদ্ধতিতে। নড়াইল সদরের ফুলতলা সড়কের কারারবিল এলাকার চাষিরা এই পদ্ধতিতে চাষাবাদে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। এতে নিজেদের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে তাদের। প্রতিদিন নতুন নতুন কৃষক এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। যে জমিগুলোতে একদমই কোনো কিছু হতো না, সম্পূর্ণ জংলা ছিল, সেই জমিগুলো প্রতিদিন কোনো না কোনো কৃষক কোনো ভাবে যার বাড়ি, যার জমির সামনে জায়গাটা সে ব্যবহার করছে। এইখানে যেভাবে টালটা সাজিয়েছি আমরা, এইভাবে আমরা করে যাব। কুমড়ো হয়েছে, কুমড়োর পরে আমরা লাউ দেবো, লাউর পরে সিম দেবো, বা উস্তে দিতে হয় দেবো, কি ধুন্দল দিতে হয় দেবো। মাটির সঙ্গে পরিমাণ মতো জৈব সার, খৈল ও রাসায়নিক সার মিশিয়ে বস্তায় ভরে কদিন রেখে দেওয়ার পর বীজ বপন করা হয়। এমন চাষাবাদে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে জানান কৃষকরা। বস্তা পদ্ধতিতে একটা সুবিধাজনক ব্যবস্থা কি, এতে যে আমি সারটা বা গোবর সার বা পানিটা দিব, সেটা বাইরে যায় না, বস্তার ভিতরে থাকে এবং এই গাছগুলো সহজে নিতে পারে, খেতে পারে এবং খুব ভালো ফল দিচ্ছে। এখানে সুবিধা হচ্ছে কি যে একবার বস্তা বা মাচা তৈরি করলে দ্বিতীয়বার আর এগুলো করার প্রয়োজন হয় না। কৃষি কর্মকর্তা বলছেন, এর মাধ্যমে অনাবাদি জমি এসেছে চাষাবাদের আওতায়। সারা বাংলাদেশে যদি এই উদ্যোগটি বাস্তবায়িত হয়, তাহলে বিপুল পরিমাণ অনাবাদি জায়গা চাষের আওতায় আসবে এবং দেশের অর্থনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আশা করি। কৃষি অফিসের তথ্য মতে নড়াইল সদরে এবার সবজি চাষ হয়েছে প্রায় 20,000 বস্তায়। মাছরাঙা নিউজ ডেস্ক।
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে প্রথম দফায় এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালিকে ঠেকিয়ে দিয়েছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট। এই জোট পেয়েছে 182টি আসন। তবে সরকার গঠনের জন্য দরকার ছিল 289টি, অর্থাৎ ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ফ্রান্স। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ন্যাশনাল র্যালির উত্থানে বিচলিত হয়ে পড়েন উদার ও মধ্যপন্থী ভোটাররা। এর সুযোগে বামপন্থীদের সাথে প্রেসিডেন্ট ম্যাক্রোর জোটের সমঝোতা হয়। কৌশল হিসেবে তারা 2 শতাধিক প্রার্থীকে সরিয়ে দেয়, যা দারুণভাবে কাজে দিয়েছে। সবশেষ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট এনসেম্বল 168 আসনে জিতে দ্বিতীয় ও উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি 143টি আসন পেয়ে নেমে যায় তৃতীয় অবস্থানে। খেলার খবর। শেষ দিকে এসে কোপা আমেরিকা ও ইউরোর উন্মাদনা অনেক বেড়ে গেছে। কে জিতবে শিরোপা চলছে সেই হিসেব নিকেশ। একই সঙ্গে গোল্ডেন বুট কে নেবেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। লিওনেল মেসি যে আসরে খেলেন সেই আসরের মধ্যমণি হয়ে থাকেন তিনি। তার খেলার জাদু আর গোল সংখ্যা নিয়ে চলে আলোচনা। তবে এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত নিষ্প্রভ এই আর্জেন্টাইন। এখন পর্যন্ত গোল করতে পারেননি মেসি। তবে একটি ম্যাচে প্রায় অর্ধেক সময় খেলেছেন ইনজুরি নিয়ে, আরেকটি ম্যাচে ছিলেন বিশ্রামে। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার মোট গোল 6টি। 4 সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে বেশি 11টি গোল করেছে কলম্বিয়া। উরুগুয়ে আদায় করেছে 9টি গোল। কানাডার গোল সংখ্যা মাত্র 2টি। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও প্রথম 3 ম্যাচে ছিলেন ধারাবাহিক, করেছেন 4 গোল। টুর্নামেন্টে টিকে থাকা কলম্বিয়ার 3 জন পেয়েছেন 2টি করে গোল। তারা হলেন জন কর্ডোবা, লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনোজ। উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও ডারউইন নুনেজ আদায় করেছেন 2 গোল। 3 গোল করে 2-এ থাকা ভেনেজুয়েলার সলোমন রন্ডন বাদ পড়েছেন কোয়ার্টার ফাইনালে। ইউরোতেও চলছে গোল খরা। 6টি ম্যাচে কোনো গোল হয়নি। অবিশ্বাস্য হলেও সত্য, এই আসরে 10টি গোল হয়েছে আত্মঘাতী। এখন পর্যন্ত সর্বোচ্চ 3 গোল করেছেন 4 জন। এদের মধ্যে কেবল নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো টিকে রয়েছেন টুর্নামেন্টে। 2 গোল করে ঠিক পরেই রয়েছেন স্পেনের দানি ওলমো, ফাবিয়ান রুইজ ও ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইন। সেমিফাইনালে ওঠা 4 দলের মধ্যে সবচেয়ে বেশি 11টি গোল করেছে স্পেন। নেদারল্যান্ডসের গোল সংখ্যা 9টি, যেখানে 4 ম্যাচে ইংল্যান্ডের গোল সংখ্যা 5টি, ফ্রান্সের মাত্র 3টি। গত বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়া কিলিয়ান এমবাপ্পে নিজের ছায়া হয়ে রয়েছেন। 5 ম্যাচে কেবল 1টি গোল করেছেন পেনাল্টিতে। ফরাসিদের বাকি 2টি গোলই আত্মঘাতী। ওপেন প্লেতে 1টি গোল আদায় করতে পারেনি এবার কোচ দিদিয়ের দেশামের দল। নজরুল ইসলাম, মাছরাঙা, নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। নরসিংদীর রায়পুরে ট্রেনে কাটা পড়া 5 জনের মরদেহ উদ্ধার। পরিচয় নিশ্চিত করতে পারছে না আশেপাশের কেউ। দুর্ঘটনার কারণও অজানা। পেনশন প্রজ্ঞাপন বাতিল সহ 3 দাবিতে চলছে শিক্ষক আন্দোলনের 8ম দিন। রাজশাহীতে কোটা বিরোধীদের রেলপথ অবরোধ। বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন। পিসিবির মাধ্যমে বিক্রির জন্য পেঁয়াজ ও চিনি আমদানির ভাবনার সরকারের। নিত্যপণ্যের দর স্থিতিশীল রাখতে করা হবে বাজার মনিটরিং। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।